এই ঢালটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই এবং এখান থেকে কেটে দিই, দেওয়ার পরে নতুন যে ডালগুলো এখান থেকে বের হবে প্রত্যেকটা ঢালের মধ্যে ফলে ভরে যাবে, ফুলে এবং ফলে। এই মাটির সাথে অনেক কিছু মিক্স করতে হবে। তো যে পরিমাণ মাটি দিলে এর পরও অন্তত ৩-৪ বছর এটার খাওয়া দেওয়া যাবে, কারণ আপনি যত খাওয়া দিবেন তত ওটা উপরের দিকে উঠতে থাকবে মাটিটা। তো সেই হিসাবে আপনার এই ধরনের গাছে এই ধরনের টবের মধ্যে লাগানো ঠিক হবে না। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির। আজকে আমরা এসেছি গুলশানের, ভাই এটার ঠিকানাটা একটু বলবেন? হচ্ছে নিকেতন, গুলশান নিকেতন। হ্যাঁ, গুলশান নিকেতনের কোন জায়গায়? এটা হচ্ছে হাউস, মানে বাড়ির ঠিকানা সঙ্গে হাউস নাম্বার 36, রোড নাম্বার 2, ব্লক বি, নিকেতন, গুলশান 1। ওকে, শুনতে পাচ্ছেন, এটা গুলশান নিকেতনে এই বাড়িটা। এখানে আমার সামনে যিনি আছেন এই আন্টি অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করতেছে যে ওনার এই বাগানটা কিভাবে করলে এটা আসলে দেখার মতো নান্দনিক হবে এবং এখান থেকে আমরা এই আউটপুটটা ভালো পাবো। তো এই প্রায় 7-8 মাস ওনার সাথে এই ব্যাপারে যোগাযোগ হয়েছে, কিন্তু আসার সুযোগ হয়নি। তো আজকে সময় করে আমি এখানে আসছি এবং এখানে যে গাছগুলা আছে বর্তমানে এগুলার মাটির পিএইচটা আমরা পিএইচ মিটার নিয়ে এসেছি। আমরা মাটিগুলো চেক করব প্রথমে, এরপরে আমার এখানে কি রাখবো না, বা কোন গাছগুলো প্রয়োজন নাই, অথবা কোন গাছের ফলটা কেন হচ্ছে না, গাছ বেঁচে আছে, এই বিস্তারিত আমরা আলাপ করব। আপনারা দেখতে থাকেন। তো প্রথমে আমরা এটাকে আগে বসাই দিই, এখানে একটা ফল গাছের মধ্যে দিই। যেমন এই আম গাছটা, আমরা এখানের যে মাটিগুলো আছে আমরা এই পিএইচটা চেক করব। এই পিএইচটা আমি ওকে করে দিলাম এবং নিয়ম হচ্ছে, যেমন এই পিএইচ মিটারটার এটা হলো কপার, এই কপারটা আর এই যে মাথায় দুটা আছে ক্লিপ আছে, এটা দিয়েই মাটি অটোমেটিকলি ভাবে মেশিনে এখানে ডাটা চলে আসবে এই মাটিটা ভালো কি মন্দ, ক্ষারীয় নাকি অ্যাসিডিক বা নর্মাল, সব কিছু তথ্য আমরা এখানে পেয়ে যাব। তো আপাতত আমি এখানে এটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে থাকেন। এটা 3 থেকে 4 মিনিট যদি এইভাবে থাকে তাহলে আমরা এটার থেকে ভালো রেজাল্ট পাবো। আর ততক্ষণে আমরা একটু বাগানটা দেখতে থাকি, এটা মিটারটা উঠতে থাকুক। তো শুরুতে আমরা যদি এই পাশে আসেন, এখানে আন্টি যেভাবে করেছে ওনার হাতের নাগালে যতটুকু ছিল উনি সেই হিসাবে করেছেন। তবে বর্তমানে আসলে কৃষির এতই উন্নতি হয়ে গেছে যে এখন জিও ব্যাগ বের হয়েছে বা হাফ ড্রাম প্লাস্টিকের ইত্যাদি, এগুলাকে সারিবদ্ধভাবে সাজালে যেমন বাগানের সৌন্দর্যটা থাকে তেমনি আবার পরিচর্যা করতে সুবিধা হয় এবং ছাদের কোনো ক্ষতি হয় না। তো আমরা এই জিনিসগুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো এবং এই যে এখানে যে খেজুর গাছ, এক একটা খেজুর গাছের 2.5 স্কোয়ার ফিট জায়গা লাগে একটা খেজুর গাছ হতে। তো সেই ক্ষেত্রে যাইয়া আমরা যদি কেউ খেজুর গাছ ছাদে করতে চাই, আমাদের 2.5 স্কোয়ার ফিট আমাদের জায়গায় স্পেস করে তারপর আমরা এইভাবে খেজুর গাছ লাগাবো। তা তো সেটা আবার গভীরতা থাকতে হবে। তো সেই হিসাবে এখানে যে 3টা গাছ আছে এগুলাকে এক সময় সরানো হবে, কিন্তু আপনারা যারা খেজুর গাছ ছাদে করবেন তাদের জন্য এই টিপসটা হলো 2.5 স্কোয়ার ফিট জায়গা প্লাস মাটিটা থাকতে হবে ঝুরঝুরে এবং এটার হাইট থাকতে হবে 2 ফিট কমপক্ষে, তাহলে আপনার খেজুর গাছ খুব দ্রুততম সময়ের ভিতরে বড় হয়ে যাবে। এরপরে এখানে এখানে যা আছে, যাই হোক, এখানে আন্টি আদা লাগাইছে। তো ঠিক আছে, উনি আদা লাগাইছেন বস্তার মধ্যে, এইভাবে আদা লাগাইতে হয় বস্তার মধ্যে বালু দিয়া। কিন্তু ভুল যেটা হলো সেটা আমি আপনাদেরকে বলে দিই, ভুল না, সেটা হলো যে আদা সাধারণত ছায়ার মধ্যে ভালো হয়। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আদা এবং এখানে মনে হয় এটা কি বালু দিছেন নাকি মাটি? হ্যাঁ, বালু ভুসি মাটি, তবে বালুর পরিমাণটা থাকতে হবে বেশি, যা তখন যাইয়া এই গাছগুলো অনেক দ্রুত হবে এবং একেবারে সবুজ কালার আকৃতি ধারণ করবে। আর আদা গাছে সাধারণত মাটি না দেওয়াই ভালো। কেন মাটি না দেওয়া ভালো? কারণ আদা ফুলে, তার কাজ হলো সে ফুলে ওঠা। এখন মাটি যদি দেন তাহলে তো সে ফুলবে না, এর জন্য বালুর উপরে আদা করতে হয়। বালুর সাথে আনুষঙ্গিক কিছু অনুখাদ্য মিক্স করলে তখন যায় আদা ভালো হয়। হ্যাঁ, তো ভবিষ্যতে যখন করা হবে তখন কিন্তু মাটিটা
একেবারে বাদ দিয়ে দিলে ভালো হবে, অন্যান্য জিনিস দেওয়া যাবে। আর আমরা সাধারণত সবাই খেয়াল রাখবেন, আদা যত ছায়ার মধ্যে লাগাবেন আদা তত ভালো হবে। আর এরপরে এই যে এটাকে একটা হাফ ড্রাম বলা হয়, আমরা যখন গাছ লাগাবো এখানে সমস্যাটা হইলো উনি মাটিটা একেবারে ড্রাম ভরা দিছে, কিন্তু সিস্টেমটা তা না। সিস্টেম হইলো যে এখান থেকে কমপক্ষে এই সাইডের থেকে কমপক্ষে নিচে 6 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখার পরে ওই যে পর্যন্ত মাটিটা আসবে সে পর্যন্ত ছিদ্র রাখতে হবে, যাতে উপরের পানিটা নিচে যাওয়ার আগে দিয়েই বের হয়ে যায়। আর নিচে তো ড্রেনেজ থাকতেই হবে। তো এইভাবে যদি বাগান করা হয়, আসলে বাগানের মূল মন্ত্র হইল পরিকল্পনা, পরিকল্পিত, এবং যেইভাবে প্রত্যেকটা গাছ কিন্তু মানুষের যেরকম রুচি একরকম না, ঠিক গাছেরও একই অবস্থা। কোনো গাছ পানি বেশি নেয়, কোনো গাছ পানি কম নেয়, কোনো গাছের মাটি বেশি লাগে। এগুলা জেনে শুনে বুঝে যদি আমরা বাগান করি তাহলে কিন্তু আমাদের বাগান থেকে আমরা বেশ কিছু আশা করতে পারি। তো যাই হোক, এইভাবে আপাতত এইভাবে করা হয়েছে, কিন্তু এগুলা মোটামুটি ঠিক হচ্ছে না। এর থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না। তা আমরা যদি ওইভাবেই করি, দেখি আমরা পিএইচ মিটারটা এই গাছের গোড়ার মাটিগুলোর অবস্থা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা যদি দেখাই আমাদের কাঠাটা আছে 6-এর উপরে, কিন্তু কাঠাটা যদি 7-এর মধ্যে থাকতো তাহলে এই মাটিটা হতো আদর্শ মাটি। আমার এই পাশে লেখা আছে অ্যাসিডিক আর এই পাশে লেখা আছে অ্যালকালাইন। তার মানে এই 7, 6.5 থেকে 7 যদি হয় এই সাদা কাঠাটা, তাহলে সেটাকে বলা হয় আদর্শ মাটি। আর এর থেকে যদি এদিকে বেশি আসে তাহলে সেটা হবে অ্যালকালাইন বা ক্ষারীয়, অর্থাৎ এই মাটিতে ক্ষারের পরিমাণ বেশি। এটা অ্যাসিডিক না, ক্ষারীয়। তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের কি করতে হবে, এই মাটিটাকে আমাদের স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। তো স্বাভাবিক পর্যায়ে আনতে গেলে পরে আমাদের এই মাটির সাথে অনেক কিছু মিক্স করতে হবে। আপনারা দেখেন এখন কিন্তু স্বাভাবিক। আমরা যখন মাটিতে দিছিলাম তখন এটা 6-এর উপরে ছিল কাঠাটা। আমরা আরেকটা গাছ পরীক্ষা করব, তার আগে আমরা এদিকে একটু দেখাই। এই ধরনের লতা জাতীয় গাছ ফল গাছের কাছে রাখা যাবে না। যেমন এই লতা জাতীয় গাছগুলা কিন্তু কোনো ফল গাছের পাশে রাখা যাবে না, এগুলার জন্য আলাদা একটা সাইড থাকতে হবে। এটা পরগাছার মতো গাছের ক্ষতি করে। আর পেঁপে গাছ এগুলো হবে না, যেমন এই যে এটা শেষ, এগুলা কেটে ফেলতে হবে। এটার আশায় বসে থেকে ওই ইয়েটা অপচয় করার কোনো যুক্তি নেই। আরেকটা জিনিস হলো, এই যে আপনারা যারা ছাদ বাগান করছেন বা করবেন ভবিষ্যতে, খুব খেয়াল রাখবেন, আপনি যে কোনো গাছ লাগানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এই গাছটা ভবিষ্যতে কতটুকু বড় হতে পারে, কতটুকু মোটা হতে পারে, সেটা মাথায় রেখে আপনাকে গাছের পাত্রটা ঠিক করতে হবে। এখন এই গাছটা যখন ছোট ছিল তখন কিন্তু উনি এই ড্রামের মধ্যে বসাইছেন, কিন্তু উনি ভাবতে পারেন এই গাছটা যে এত বড় হয়ে যাবে। এখন সমস্যাটা কি দাঁড়ালো? সমস্যা দাঁড়ালো না পারে এখান থেকে খুলতে, না পারে এখানে জায়গা সেট করতে, না পারে এটার মধ্যে খাওয়া দিতে। আপনারা দেখেন যে এত শক্ত হয়ে গেছে চতুর্দিকের মাটি যে গাছটাকে আর খাওয়া দিতে পারতেছেন না। আসলে কিন্তু প্রতি 3 মাস পর পর যে কোনো ফল গাছকে খাওয়া দিতে হয়। তো সেই খাওয়া দেওয়ার জন্য তাকে কি করতে হবে, গাছের গোড়াটা এমন এরপর যে পরিমাণ মাটি দিলে এর পরও অন্তত 3-4 বছর এটার খাওয়া দেওয়া যাবে, কারণ আপনি যত খাওয়া দিবেন তত ওটা উপরের দিকে উঠতে থাকবে মাটিটা। তো সেই হিসাবে আপনার এই ধরনের গাছে এই ধরনের টবের মধ্যে লাগানো ঠিক হবে না। তো এটা আমরা খেয়াল রাখলাম, কারণ এই গাছটার শিকড় একেবারে নিচ পর্যন্ত আসে গেছে, অতএব এটাকে আর শিফট করারও কোনো সুযোগ নাই এখন। এরপরে এখানে আছে লেবু গাছ, আল্লাহ মাশাআল্লাহ। আমড়া গাছ আছে, দেখেন আমড়া আছে, লেবু গাছ আছে। এই লেবু গাছগুলা কিন্তু পুনিং করা হয় নাই। এদিকে আসেন, লেবু গাছের সমস্যাটা বলে দিই। আমরা দেখা যাচ্ছে যে লেবু গাছটার মোটামুটি বয়স হয়েছে, কিন্তু ফল খুব একটা বেশি আসে না। না, এর একমাত্র কারণ হলো পুনিং করা হচ্ছে না। জি জি। অনেক দিন ধরে, আমার মনে হয়
এই পর্যন্ত লাগানোর পর থেকে কোনো প্রুনিং করা হয়নি। ওই ভাই কই? মিন্টু ভাই, উনি তো তত্ত্বাবধান করে, ওনাকে এটা জানতে হবে। আপনি এই যে গাছগুলা লাগাইছেন, লাগানোর পর থেকে কোনো প্রুনিং করছেন, মানে কাটছেন? কাটেন নাই না? ঢালপালা কাটছেন? কাটেন নাই। দর্শকবৃন্দ, খেয়াল রাখবেন, এই ধরনের ফল গাছ, লেবু জাতীয় যে সমস্ত গাছগুলো আছে, আনার, লেবু, আম, পেয়ারা, এই গাছগুলোকে প্রত্যেক বছর কিন্তু প্রুনিং করতে হয়। প্রুনিং যদি আপনি না করেন তাহলে কিন্তু ফল আশা করা যাবে না। সে এক্সাম্পল, এই ঢালটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই এবং এখান থেকে কেটে দিই, দেওয়ার পরে নতুন যে ডালগুলো এখান থেকে বের হবে, প্রত্যেকটা ঢালের মধ্যে ফলে ভরে যাবে, ফুলে এবং ফলে। কিন্তু এগুলা অনেক পুরাতন হয়ে গেছে, তার ক্ষমতা আর নাই ফল ধরার, যার ফলে ফল আসতেছে না। তো আমরা ভবিষ্যতে এই ধরনের গাছ যারা করি তারা প্রুনিং করব, মানে কাটবো, প্রতি বছর ফল দেওয়ার পরে কেটে ফেলবো। মিন্টু ভাই এই গাছগুলো সবগুলো ডাল কেটে ফেলবেন, হ্যাঁ, মাথা দিয়া, তাইলে ইনশাল্লাহ এটা নতুন করে ফুল আসবে, ফল আসবে। আর কলা, এখানে আরেকটা জিনিস হলো, দর্শক দেখেন, এই গাছটা একটা ছড়া দিবে, সেই ছড়াটা হবে এতটুকু, কিন্তু সে কি এখান থেকে সেই পরিমাণ খাওয়া নিতে পারছে? আমরা দেখব এখন এই কলা গাছের পিএইচ কত আছে, কারণ কলা গাছের দিকে তাকালে মনে হয় যেন সে অনেক রোগা। আমরা এর পিএইচটা দেখতেছি, এখান থেকে আপনি কি আশা করতে পারেন? দেখেন তার সাইজ। তাহলে আপনার ভুল হলো কি, এই যে গোড়াগুলা পরিষ্কার করে এখানে খাওয়া দিতে হবে। খাওয়ার মধ্যে হাড়ের গুঁড়া, শিংকুচি, তারপরে শুকনো গোবর, তারপরে কিছু সার পরিমাণ মতো, এটাকে মাটির চতুর্দিকে খুঁড়ে এগুলা দিয়ে একটু পানি দিয়ে দিলে এই গাছটা খুব হৃষ্টপুষ্ট থাকতো এবং এখান থেকে যে কলাটা আসতো সেটাও খুব ভালো কলা হতো। এখন তার থেকে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না, আর এটাকেই বলা হয় অপরিকল্পিত। এই জন্যই আপনি যে আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করি, কখন তার কি ভিটামিন খাইতে হবে, কি ফল খাইলে, ঠিক গাছও তদ, গাছও তদ, তার কোনো ব্যতিক্রম নাই। এখানে সব ধরনের উপাদান গাছকে দিতে হয়। যাই হোক, আর এদিকে তো অনেক হিবিজিবি হয়ে গেছে, ফল গাছ সাধারণত এইভাবে রাখা যায় না। আমরা এখন দেখব এই গাছটা অবস্থা কি। এই গাছটার অবস্থা, মাটিটা একেবারেই খারাপ মাটি, এটা আপনার একেবারে ড্রাই হয়ে গেছে। আমরা যদি ড্রাইয়ের দিকে তাকাই, ভিতরে অনেক শুকনা। আমরা যদি এটাকে অ্যালকালাইনের দিকে তাকাই, পুরাই ক্ষারীয় মাটি। অর্থাৎ এই মাটিগুলোর সাথে বিভিন্ন উপাদান মিক্স করে আমরা তারপরে এটাকে আদর্শ মাটিতে পরিণত করতে হবে, আদারওয়াইজ এই গাছগুলো হবে না। তো আমরা দর্শকবৃন্দ, আমরা দুটো গাছই চেক করলাম। আমরা দুটো গাছের গোড়াতে আমরা মাটিটা যেটা পেলাম সেটা আসলে ভালো মাটি না, এটাকে ভালোতে রূপান্তর করতে হবে। এমনিভাবে এখানে যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছের কোনো প্রুনিং করা হয় নাই। আর প্রুনিং করা খুবই জরুরি। আপনি যতক্ষণ পর্যন্ত গাছকে প্রুনিং না করবেন, অ্যাটলিস্ট বছরে একবার, ততক্ষণ পর্যন্ত গাছ থেকে কোনো ফল আশা করা যাবে না। তো আমরা আজকে এই বাগানটা